হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। আমরা আলোচনা করছি পিরিয়ডিক টেবিল। আশা করি পেন অ্যান্ড পেপার তোমাদের সামনেই আছে এবং ভিডিওগুলো দেখতে দেখতে তোমরা নিশ্চয়ই নোট করে নিচ্ছ। আর সেই সঙ্গে সঙ্গে বলি যে জিমেল অ্যাকাউন্ট নিশ্চয়ই খোলা হয়ে গেছে। যদি জিমেল অ্যাকাউন্ট না খোলা হয়ে থাকে, চটপট জিমেল অ্যাকাউন্টটা খুলে নাও এবং ইউটিউবে লগ ইন করে নাও। তাহলেই কিন্তু কি বুঝতে পারছো না সে সম্পর্কে কমেন্ট করতে গেলেও, নতুন কিছু জানতে চাইছো কিনা সেটা জানাতে হলেও তোমাদের কমেন্ট বক্সে টাইপ করতে হবে। তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর নতুন ভিডিও আপলোড হচ্ছে কিনা এটা জানার জন্য নোটিফিকেশন বেল আইকন প্রেস করলে নোটিফিকেশন অন হয়ে যাবে। কাজে জিমেলটা খুলে নেওয়া অত্যন্ত জরুরি। অতি অবশ্যই তাড়াতাড়ি জিমেলটা অন করে নেবে। আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল স্টেপ বাই স্টেপ আলোচনা করছিলাম। আজকে থার্ড স্টেপ বলতে এর আগের ভিডিওতে আমি এস ব্লক পি ব্লকের মৌলগুলোর মধ্যে যেগুলো পরীক্ষাতে বারবার আসে, ফার্স্ট সিরিজ, সেকেন্ড সিরিজ এবং 17th এবং 18th সিরিজ সম্পর্কে আলোচনা করেছি। এখন যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো সন্ধিগত মৌল শ্রেণী। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। সন্ধিগত মৌল শ্রেণী একদম ক্লিয়ার কাট একটা অ্যান্সার কিন্তু সবসময় রেডি রাখবে যে সন্ধিগত মৌল শ্রেণী কোনগুলো। এই যে থার্ড সিরিজ থেকে 12th সিরিজ পর্যন্ত আধুনিক পর্যায় সারণীর, একদম পরিষ্কার করে লিখবে, আধুনিক পর্যায় সারণীর 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়েতে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে যে মৌলগুলো এখানে রয়েছে সেই মৌলগুলোকেই কিন্তু বলা হচ্ছে সন্ধিগত মৌল। এবং সংখ্যাটা যাই হোক না কেন, সংখ্যাটা কটা হতে পারে? 1 2 3 4, আর এখানে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল নাম্বার 30। এখন কটা সন্ধিগত মৌল রয়েছে এই প্রশ্নটা করাটাই উচিত নয়, কারণ এইগুলোও সন্ধিগত মৌলের ভেতরেই পড়ে। এই 14টা, তাহলে এখানে 30 + 28 হয়ে যায়। এখন কেউ যদি এটা খোঁজ করতে থাকে আর মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, সেটা যদি না থাকে, 58 নাম্বার যদি না অপশন থেকে থাকে, তখন কিন্তু বিপদে পড়তে হয়। মানে যারা একটু বেশি বেশি বোঝে তাদের ক্ষেত্রে খুব ঝামেলার। আবার যারা অনেক কিছু পড়ে ফেলেছে, যেমন জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এগুলো নিয়ে একটা কথা বলা হয় যে এগুলোকে নাকি সেই ধর্তব্যের ভেতরে ফেলা হয় না। কেন হয় না? আবার এই যে কপার, সিলভার, গোল্ড, এইগুলোকেও ধরা হয় না কেন? স্ক্যান্ডিয়াম থেকে শুরু হচ্ছে, বলা হচ্ছে স্ক্যান্ডিয়ামকে নিজেকেই কেন ধরা হয় না? তাহলে এখানে বাদ চলে যাচ্ছে, দেখো 1 2 3 4 5 6 1 7, 7টা বাদ চলে যাচ্ছে এবং এরা নিজেরাই কিন্তু অ্যান্সারের ভেতরে বাদ দিয়ে দিয়েছে এইগুলোকে। সুতরাং সন্ধিগত মৌল কতগুলো রয়েছে পর্যায় সারণীতে, এটা কিন্তু মানে সেই অর্থে কোনো কোশ্চেনের ভেতরে আসতে পারে না। মানে এটা কোনো প্রশ্নই হতে পারে না। কাজে প্রশ্নটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। একদম যদি বলে সন্ধিগত মৌল কোনগুলো, তাহলে পরিষ্কার করে বলবে যে আধুনিক পর্যায় সারণীর ক্ষেত্রে 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়েতে যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকেই কিন্তু বলছি আমরা সন্ধিগত মৌল। এবং এই সন্ধিগত মৌলগুলোর মধ্যে কোনগুলো আমাদের পরীক্ষায় আসে? আমাদের পরীক্ষায় আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এই 28টাকেই আমরা বেসিক্যালি ধরে থেকে থাকি। তো এখানে 3টে রয়েছে, আর এখানে 3 10 30, এখানে 28-এর মধ্যে আমরা দুটো বোধহয় সম্ভবত গুনে নিই। এইখানে 10টা, 3টে সিরিজ, 3 10 30। এইগুলো মানে মাধ্যমিক পরীক্ষার জন্য এইটুকু হলেই যথেষ্ট, কিন্তু 12-এর জন্য বাকিগুলো লাগবে। আর এইগুলো কিরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে যখন হবে, এখানে তো রয়েছে 4 5 6 7, 4টা পিরিয়ড রয়েছে, প্রত্যেকটাতে 3 থেকে 12 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10, 4 10-এ 40টা মৌল রয়েছে। এখন এই 40টা মৌল, এই 40টা মৌলের মধ্যে এখানে ল্যান্থানাইডস আছে +14 এবং অ্যাক্টিনাইডস আছে +14, মানে 28, মানে দেখা যাচ্ছে টোটাল 68 নাম্বারস অফ ট্রানজিশনাল এলিমেন্টস কিন্তু এখানে রয়েছে। তাহলে ট্রানজিশনাল এলিমেন্টস কতগুলো এই সম্পর্কে যে বিশাল একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাল্টিপল চয়েস প্রশ্ন যদি আসে, মানে কনফিউশনাল কোশ্চেন, আমি পড়াতে গিয়ে এই প্রশ্নটাই উঠে এলো যে যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে কি লিখবো।
এখন পরীক্ষায় দিয়ে দিলে আমরা সেই মাল্টিপল চয়েসটাকেই আমরা ব্যবহার করব। কোন মাল্টিপল চয়েসটাকে ব্যবহার করব? না, যেটা দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে সিরিজের মধ্যে রয়েছে। তাহলে 4, 5, 6 এই পিরিয়ডগুলোর 4, 5, 6 এই পিরিয়ডগুলোর মধ্যে এখানে 3টে পিরিয়ড থাকছে এবং এখানে থাকছে 10টা। এই 10-এর মধ্যে টোটাল থাকছে 30টা। এই 30-এর মধ্যে 30টাই বলবো। এই 30-এর মধ্যে আবার এই যে এই তিনটেকে নাকি ধরাই হয় না সন্ধিগত মৌল হিসেবে। সেই কারণের জন্য এই তিনটেকে যদি বাদ দেওয়া হয়, অনেকে আবার এই তিনটেকেও মানে দুটো বাদ দিচ্ছে, তাহলে কিভাবে হতে পারে? এগুলো নিয়ে নানা রকম কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন রয়েছে, কিন্তু আমাদের আসল অ্যান্সারটা কি হবে? আমাদের আসল অ্যান্সার হবে 4, 5, 6, 7 এই পিরিয়ডগুলো। 4, 5 আমি বারবার রিপিট করছি, তার কারণ হচ্ছে ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য। সন্ধিগত মৌল বললে 4, 5, 6, 7 পর্যায়ের 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত শ্রেণীতে কটা আছে? 1, 2, 3, এটা 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টা শ্রেণী রয়েছে, এই 10টা শ্রেণীতে রয়েছে 40টা মৌল। এইগুলোকেই সাধারণত সন্ধিগত মৌল আমরা বলে থেকে থাকি। এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে এই যে ল্যান্থানাইডস, অ্যাক্টিনাইডস, এদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, এরাও তো কিন্তু এই জায়গাতেই রয়েছে। ল্যান্থানাইডস আছে, অ্যাক্টিনাইডস আছে, এরাও তো ষষ্ঠ সপ্তম পর্যায়ের থার্ড যে সিরিজ, সেই থার্ড সিরিজে রয়েছে। তাহলে এগুলোকে আমরা কি করব? অবশ্যই এরাও কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় সন্ধিগত মৌলের ভেতরেই পড়ে যাবে, যদিও তার মধ্যে কিছু সিনথেসাইজড মেটাল রয়েছে। তো বেসিক্যালি এত ডিটেলসে আমাদের মানে ছোট ক্লাসেতে 11-12এই বলো বা মাধ্যমিকেই বলো, এই ধরনের প্রশ্নগুলো আসবে না। কোনগুলোকে সন্ধিগত মৌল বলা হয় এবং এদের বৈশিষ্ট্য কি, এইগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে। তো সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য কি, এইটাতে আমরা চলে যাই। সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য হলে, এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, এরা রঙিন যৌগ গঠন করে। এই সন্ধিগত মৌলগুলো যে যৌগগুলো গঠন করবে সেগুলো হবে রঙিন এবং হবে জটিল প্রকৃতির। এদের সবার একাধিক যোজ্যতা থাকবে, একাধিক যোজ্যতা। এই মৌলগুলোর একাধিক যোজ্যতা থাকবে এবং এদের যে ডি ব্লকের মৌল বলা হচ্ছে, তার কারণ হচ্ছে ডি যে উপকক্ষ, ইলেকট্রনের যে ডি উপকক্ষ, এই ডি উপকক্ষগুলো অসম্পূর্ণ বা সম্পূর্ণ অবস্থায় থাকতে পারে। সম্পূর্ণ অবস্থায় নয়, মানে সংজ্ঞা অনুযায়ী যেটা মডার্ন সংজ্ঞা, সেখানে অসম্পূর্ণ অবস্থাতেই বলা হয়েছে যে অসম্পূর্ণ ডি উপকক্ষ থাকলেই তবে শুধুমাত্র তাদেরকে সন্ধিগত মৌল বলবো। সেই কারণের জন্যেই কিছু কিছু মৌল, যেমন এই জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এগুলো কিন্তু স্বাভাবিক জারণ স্তরেতে অসম্পূর্ণ ডি উপকক্ষ নয়, সম্পূর্ণ ডি উপকক্ষ থেকে থাকে। তো সেই কারণের জন্যই বোধহয় এদেরকে মানে ঠিকঠাক করে সন্ধিগত মৌলের পর্যায়ে ফেলা হয় না, কিন্তু এদের স্পেসিফিক জারণ অবস্থায় এদের কিন্তু আলাদা আলাদা যোজ্যতা রয়েছে এবং সেই অর্থে এদেরকে আমরা ডি ব্লকের মৌল বলে কনসিডার করতে পারি, মানে সন্ধিগত মৌল। ডি ব্লকের মৌল তো অবশ্যই, কারণ এদের ইলেকট্রনিক স্ট্রাকচার ডি ব্লকে চলে যাচ্ছে, অস্বীকার করার তো কারণই নেই যে এরা ডি ব্লকের মৌল কিনা। আর সন্ধিগত মৌলের মধ্যে একাধিক যোজ্যতা, রঙিন যৌগ, জটিল যৌগ গঠনের ক্ষমতা এদের যেহেতু রয়েছে, সুতরাং এদেরকে আমরা সন্ধিগত মৌলের মধ্যেই ফেলবো। এই হলো সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য এবং এইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আরো ডিটেলসে আলোচনা করব। এই আমার পরিচয় করে দেওয়ার পর্বে শুধুমাত্র এইটুকু জানানোটাই জরুরি ছিল। এরপর এতে রয়েছে ইউরেনিয়াম। আমরা একদম অ্যাক্টিনাইডসে চলে আসি। এদের সক্রিয়তা অত্যন্ত বেশি, মানে এদের বেসিক প্রপার্টি মানে ক্ষারকীয় ধর্মটা কিন্তু এদের থেকেও আলাদা। এরা অবশ্যই এফ ব্লকের মৌল, 4F ব্লকেতে চলে যাচ্ছে, 5F ব্লকেতে চলে যাচ্ছে। এরা 4F 5F ব্লকের মৌল। 4F গুলো ল্যান্থানাইডস আর 5F গুলো অ্যাক্টিনাইডস গোত্রীয়। আর এদের পারমাণবিক সংখ্যা যেহেতু বেশি, সুতরাং ইলেকট্রনের সংখ্যাটাও বেশি এবং এদের যে বাইরের কক্ষের সঙ্গে আকর্ষণ, সেই আকর্ষণটাও কিন্তু সাইমালটেনিয়াস হলো অনেক বেশি, কারণ নিউক্লিয়াসে অনেক বেশি প্রোটন থাকে। যাই হোক, এটা জটিল ব্যাপার। সেটা করার আগে আমাদেরকে কুলম্বের সূত্রটা সম্পর্কে এইখানে মানে নিউক্লিয়াসের সঙ্গে বা অ্যাটমিক ফিজিক্সে তার কি অ্যাপ্লিকেশন রয়েছে সেই সম্পর্কে একটু আইডিয়া থাকলে ভালো হয়। তো যাই হোক, কথা বলছিলাম যে ইউরেনিয়াম উত্তর মৌল কোনগুলো। এই যে ইউরেনিয়ামের পর থেকে যে মৌলগুলো এখানে তৈরি হয়েছে, নেপচুনিয়াম থেকে শুরু হচ্ছে। ইউরেনিয়ামের পরবর্তী ক্ষেত্রে নেপচুনিয়াম থেকে শুরু হচ্ছে যে মৌলগুলো, এই মৌলগুলোকে আমরা সাধারণত বলছি, এটা ইউরেনিয়াম মানে আমরা জানি যে 92, এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 92। 92-এর পর মানে এটা প্রকৃতিতে পাওয়া যায়। এর পর থেকে যে মৌলগুলো 92-এর পর, মানে পারমাণবিক সংখ্যা 93, এই 93 থেকে যে মৌলগুলো পাওয়া যাচ্ছে, এই মৌলগুলোকে
লরেন্সিয়াম পর্যন্ত। এই যে লরেন্সিয়ামের কেসটা, এখানে কিছু কিছু জায়গায় আমার নিজেরই কনফিউশন রয়েছে। যদি আমি মানে সঠিক তথ্যটা পেয়ে যাই কোথাও, কোনো কোনো বইতে দেখবে LR লেখা আছে, কোনো কোনো বইতে দেখবে LW লেখা আছে। এখন ক্লাস টিচারের সঙ্গে একটু কনসাল্ট করে নেবে যে ক্লাস টিচার কি বলছে, LW না LR, ওনার সঙ্গে একটু কথা বলে নিয়ে তোমরা কনফার্ম হয়ে যেতে পারো এবং কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারো। এছাড়া নিজেরাও গুগলে সার্চ দিয়ে দেখতে পারো এটার মানে সর্বজন স্বীকৃত সাইনটা কি আছে, বা তোমাদের বইয়েতেও দেখতে পারো যে কি রয়েছে। এগুলো সবই কিন্তু সিনথেসাইজড মেটাল। সিনথেসাইজড মেটাল যে শুধু এইগুলোই রয়েছে তা নয়। সিনথেসাইজড মেটাল অ্যাক্টিনাইডস এর পর থেকে এই যে এইগুলো রয়েছে, এইখান থেকে এই যে মেটালগুলো 7 নম্বর সিরিজে এই যে নতুন মেটাল যেগুলো তৈরি হয়েছে, 93, 94, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, এখন দেখা যাচ্ছে যে আরো গোটা শতক বেরিয়ে গেছে। তো পরবর্তীকালে আমি যেটা বলছিলাম যে এরা এখনো পর্যন্ত স্থান পায়নি ঠিকঠাক জায়গায়। পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো যে 8 নম্বর পিরিয়ডস তৈরি হয়েছে এবং তাদের সম্পর্কে আরো যত নলেজ বাড়তে থাকবে, আমাদের পর্যায় সারণীর চেহারাও তত বড় বড় হতে থাকবে। পরের দিকে হয়তো মানে সেটা ইন্ট্রোডিউস হবে, বা আপার লেভেলের গবেষণার ক্ষেত্রে হয়তো বা শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের কাছে সেই রকম কোনো খবর নেই। তো নিত্য নতুন মৌলের আবিষ্কার চলতেই থাকবে এবং সিনথেসাইজড এলিমেন্টস অ্যানিমেলের মতোই বাড়তে থাকবে। সিনথেসাইজড অ্যানিমেলই মানে রোবোটিক স্টাইলে বাড়তে থাকবে। AI যখন এসে গেছে বাজারে, সুতরাং এলিমেন্টস আবিষ্কার করা এলিয়েনের মতো ব্যাপার হয়ে যাবে। তো ব্যাপারটাকে আর হাস্যকর করে না তুলে এই পর্যন্ত এই আলোচনাটা আমরা এখানে শেষ করছি।